আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। আচ্ছা, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এর স্টেটমেন্ট আছে হচ্ছে চারটা। তো ফার্স্ট স্টেটমেন্টটা দিচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। উনি কি বলছে যে ইট ইজ ইম্পসিবল টু মেক হিট ফ্লো from a body of lower temperature to a body of higher temperature without doing any external work on the substance. নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ কোনোভাবেই সম্ভব না যদি না আমরা এক্সটার্নালি কোনো কাজ না করি। নর্মালি কি হয়, তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়। তো এটা কি সম্ভব যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে এমনিতেই তাপ ফ্লো তাপ পরিবহন হবে? এটা কি সম্ভব? না স্যার। না। তো এই জিনিসই বিজ্ঞানী ক্লসিয়াস বলছে, ঠিক আছে। তো এরপরে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে কেলভিন স্টেটমেন্ট। এটা বলা হয়েছে কি যে কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি ক্যান নট বি অবটেইনড ফ্রম অ্যান অবজেক্ট কুলিং ইট ফ্রম ইটস সারাউন্ডিংস। যখন একটা বস্তু একটু হট থাকে বা হচ্ছে বেশি তাপমাত্রায় থাকে, তার আশেপাশের জিনিসগুলো থেকে, তখন কি হয়, ওই বস্তু থেকে তাপ অন্য জায়গায় চলে যায় এবং এই তাপের প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত না কি হয়, পরিবেশের সাথে ওটার তাপ হচ্ছে সমান তাপমাত্রায় চলে আসে। তো যদি সমান তাপমাত্রায় চলে আসে তারপর কি হয়, তারপর আর কিছুই হয় না, মানে তাপের পরিবহন আর হয় না। সো বলছে যে এটা আসলে সম্ভব না যে পরিবেশের সাথে সমান তাপমাত্রা আসার পরও, মানে আরো ঠান্ডা হওয়ার পরও, মানে আরো টেম্পারেচার কমে যাচ্ছে কিন্তু সেটা তারপরও হিট দিয়ে যাচ্ছে। তো এইরকম মানে কন্টিনিউয়াস হিট ফ্লো আসলে পসিবল না। যখন অ্যাকচুয়ালি কি হবে, এনভায়রনমেন্টের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে, তখন ওই তাপের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। থার্ড স্টেটমেন্টটা কার? এটা হচ্ছে প্ল্যাঙ্কের স্টেটমেন্ট। উনি বলছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ ইঞ্জিন which can extract heat continuously from a heat source and completely transform into work but does not affect the surroundings. মানে আমরা এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করতে পারবো না যেটা কন্টিনিউয়াসলি হিট সোর্স থেকে হিট নিবে এবং কাজে পরিণত করবে, কিন্তু কোনো ধরনের পরিবেশে কোনো ধরনের এফেক্ট করবে না। তো এরকম কোনো ধরনের ইঞ্জিন আসলে আবিষ্কার করা পসিবল না, ঠিক আছে। যেমন এই ধরো তোমাদের বাসায় প্রেসার কুকার আছে। প্রেসার কুকার কি করে? খুব সুন্দর সার্ভিস দেয়, কিন্তু একটু পর পর সাউন্ড করে। ফ্যান একটু সাউন্ড করে। তারপর এরকম যা কিছুই আছে, দেখবা যে সব যন্ত্রেরই একটা মানে নেগেটিভ একটু না একটু আসি। তো এরকম কোনো ইঞ্জিন আমরা আসলে করতে পারবো না, কনস্ট্রাক্ট করতে পারবো না যেটা কন্টিনিউয়াসলি হিট সোর্স থেকে হিট নিবে এবং কাজে কনভার্ট করবে, বাট কোনো ধরনের এফেক্ট করবে না সারাউন্ডিং। এরকম ইঞ্জিন আসলে বানানো সব পসিবল না। আচ্ছা, এরপর হচ্ছে কার্নোট থিওরেম। কার্নোট থিওরেমে বলছে, কার্নো আসলে এই চারজনের কথাকে একত্রে উনি বলে ফেলছে। উনি কি বলছে? নো ইঞ্জিন ক্যান বি বিল্ড, এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না which can extract a fixed amount of heat from a heat source and will convert totally into work. মানে এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেটাকে আমি যতটুকু হিট দিব তার সম্পূর্ণটাকে সে কাজে পরিণত করবে। এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না যে আমি যতটুকু ইনপুট দিব তার 100% আউটপুট আমি পাবো। স্যার এই জিনিস পসিবল না। হ্যাঁ, স্যার কার্নোট এই স্টেটমেন্টটা দিছে ঠিকই, কিন্তু স্যার উনি সাইকেলটা আবিষ্কার করছে 100% ইফিসিয়েন্সি, এই কাজটা করলো কেন স্যার? না ওইটা তো হচ্ছে একটা থিওরিটিক্যাল ইঞ্জিন, যে জি স্যার। ইঞ্জিনের মাধ্যমে উনি মানে ওই চিন্তাটা করছে যে ধরো যদি এমন হয়
মানে তুমি যে জিনিসটাকে আদর্শ ধরে নিচ্ছ, সেই আদর্শ জিনিসের মধ্যে যদি অনেক সমস্যা থাকে, তাইলে কি মানে তোমার জিনিসটা ঠিক হবে? না স্যার, এই জন্য ব্যাপারটা এরকম। মানে আইডল হিসাবে 100% আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, আইডল হিসেবে আমরা হচ্ছে এটাকে 100% ধরে নিচ্ছি, যার কারণে ওইটার উপর ডিপেন্ড করে অন্য ইঞ্জিনকে কম্পেয়ার করা যায়। স্যার আদর্শ গ্যাসের মতো স্যার, বাস্তবে স্যার আদর্শ গ্যাস বলতে তো স্যার কিছুই নাই হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা ওই রকমই আদর্শ স্যার। গ্যাসের এই মতো, এই হ্যাঁ। ইঞ্জিনটাও স্যার ওই রকম। আচ্ছা, সো কার্নো যেটা বলছে সেটা আসলে মানে সবার কথারই মূল কথা, যে এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেটা আসলে আমাকে 100% আউটপুট দিবে। আচ্ছা, তো এরপরে অ্যাকচুয়ালি যে তোমরা যেটা বলতেছিলা, উনি একটা ইঞ্জিন আবিষ্কার করছে, যে ইঞ্জিনটা কি করে, যেটা হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন হচ্ছে এমন ইঞ্জিন যেটা হচ্ছে হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো এই ধরনের ইঞ্জিনকে আমরা কি বলি? হিট ইঞ্জিন। আচ্ছা, তো কারণ এক ধরনের হিট ইঞ্জিন হচ্ছে প্রপোজাল দিচ্ছে, সেটা হচ্ছে একটা আইডিয়াল ইঞ্জিন, যে ইঞ্জিনের ইফিসিয়েন্সি হচ্ছে 100%, যে ইঞ্জিনে কোনো ধরনের ডিফেক্টস নাই, কোনো ধরনের লিমিটেশনস নাই। তারপরে এই ইঞ্জিন আসলে আবিষ্কার করাও বা তৈরি করাও পসিবল না, শুধুমাত্র থিওরিটিক্যালি এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বা এটা যে সাইকেলগুলো কমপ্লিট করে সেগুলো এক্সপ্লেন করা পসিবল। এছাড়া অ্যাকচুয়ালি এটা দিয়ে আসলে আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো এই ইঞ্জিনটাকেই বলা হয় ওনার নাম অনুযায়ী কার্নোট ইঞ্জিন। তো এই ইঞ্জিনে কিছু মানে এই ইঞ্জিনটা কয়েকটা সাইকেল কমপ্লিট করে, যে সাইকেলগুলোর মাধ্যমে মানে এই ইঞ্জিনটা পুরোপুরি কাজ মানে পুরা অপারেশন কমপ্লিট হয়। তো এই ইঞ্জিনের মধ্যে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে হিট সোর্স আছে, যেখান থেকে চাইলেই হিট নেওয়া যায়। আর একটা হিট সিঙ্ক আছে, যেখানে চাইলেই তুমি হিট মানে করতে পারবা, রিজেক্ট করতে পারবা, ও হচ্ছে সেটা রিসিভ করবে। আর একটা আছে ইনসুলেটর, মানে যেখানে রাখলে কোনো সমস্যা নাই, মানে হিট যাবেও না বা হিট কোথা থেকে আসবেও না, এরকম একটা অবস্থা আছে। তো আমি ধরো একটা কন্টেইনারের মধ্যে কিছু পরিমাণ হিট নিলাম। হিট নিয়ে এই 3 ধরনের সেটিংস এর মধ্যে আমি আমার এই ইঞ্জিনটা কাজ করবে। আচ্ছা, তো কার্নো ইঞ্জিনের যে সাইকেল, এগুলো একটা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করা হয়, এই ডায়াগ্রামকে বলা হয় ইন্ডেক্স ডায়াগ্রাম। তো এই ইন্ডেক্স ডায়াগ্রাম দ্বারা এই পুরো কার্নো ইঞ্জিনের সবগুলা সাইকেল এবং এবং সবগুলা সাইকেলের মধ্যে যে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে সেটা আসলে এক্সপ্লেইন করা যায়। তো ফার্স্ট যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে এক ধরনের আইসোথার্মাল এক্সপেনশন স্টেপ উইথ হাই টেম্পারেচার, মানে উচ্চ তাপমাত্রায় সমুষ্ণ প্রক্রিয়া হবে, মানে সমুষ্ণ প্রসারণ হবে উচ্চ তাপমাত্রায়, এরকম আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার। ধরো তোমার টেম্পারেচার হাই, এবং এই প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, তার মানে টেম্পারেচারে পরিবর্তন হওয়া যাবে না। টেম্পারেচার পরিবর্তন হওয়া যাবে না, তো এই সময় যদি তুমি তোমার গ্যাসটাকে এক্সপেন্ড করো, তখন অ্যাকচুয়ালি কিছু পরিমাণ কাজ হবে এখানে। আচ্ছা, এখন তুমি যদি গ্যাসকে এক্সপেন্ড করো, তাহলে কি তোমার কি অবস্থা হবে? তাপ কি তাপমাত্রা কি সমান থাকবে, নাকি বেড়ে যাবে, না কমে যাবে, কি মনে হয়? কমে যাবে স্যার। কমে যাবে। তো কমে যাওয়ার কথা, যেহেতু কমে যাবে, তো কিন্তু আমার এই প্রক্রিয়া হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, তাহলে তো কমে তো যাওয়া যাবে না, তখন কি করতে হবে? তাইলে ওই জিনিসটাকে আমার বসাইতে হবে হিট সোর্সে। হিট সোর্সে বসাইলে যে সুবিধা হচ্ছে যে এইখানকার যে পরিমাণ তাপমাত্রা কমে যাবে, সেই তাপমাত্রাটা বা সেই তাপমাত্রাকে ফিক্স রাখার জন্য যতটুকু হিট আমার দরকার সেটা আমি সোর্স থেকে নিয়ে নিতে পারবো। তার মানে আমার যেটা করতে হবে, তাপমাত্রাটাকে ফিক্স রাখার জন্য সাথে সাথেই সারাউন্ডিংস থেকে বা ওই হিট সোর্স থেকে তাপ অ্যাবজর্ব করতে হবে, হিট অ্যাবজর্ব করতে হবে। হিট অ্যাবজর্ব করলে টেম্পারেচারটা ফিক্স থাকবে, তাইলে আমার আইসোথার্মাল একটা এক্সপেনশন হয়ে যাবে এবং আমার টেম্পারেচারও কনস্ট্যান্ট থাকবে, দ্যাট মিন্স কোনো সমস্যা হবে না।
তো এই ফার্স্ট প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল এক্সপেনশন প্রসেস। স্যার আচ্ছা, এখান থেকে 1 and 2 এইটুকু হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন। হ্যাঁ বলো। স্যার রবিউল বলতেছিলাম স্যার। হ্যাঁ বলো রবিউল। স্যার আমার হচ্ছে স্যার প্রেজেন্টেশনটা স্যার মিস হয়ে গেছে, আমি বাড়িতে গেছিলাম তো স্যার। এখন স্যার কি করবো স্যার? এখন এই মানে মানে এই টাইপের প্রবলেম থাকলে এগুলো হচ্ছে ক্লাসের শেষে বলবা। হ্যাঁ, ক্লাসের জি স্যার। মাঝখানে মানে ধরো একটা জিনিস পড়াচ্ছি বা সবাই পড়তেছে, মাঝখানে ধরো অন্য একটা টপিক চলে আসতে, ব্যাপারটা কেমন হয়ে যায় না? জি 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 স্যার, জি স্যার। আচ্ছা, এখন তুমি একটা স্লাইড তৈরি করে আমাকে মেইল করে দিও। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এর পরের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, মানে রুদ্ধতাপীয় প্রসারণ, এরকম একটা। আইসেন্ট্রপিক প্রসেস। আচ্ছা, তো দেখো এখনো আবার গ্যাসটা এক্সপেন্ড করবে। আচ্ছা, গ্যাস যদি এক্সপেন্ড করে তাহলে এখানে কিছু পরিমাণ কাজ হবে, সেই কাজের পরিমাণ আমরা লিখলাম W2। আচ্ছা, তো আমাকে বলো, গ্যাস যদি এক্সপেন্ড করে তখন কি তাপমাত্রা কমে যাবে না বাড়বে? স্যার কমবে স্যার। তাপমাত্রা কমবে। আচ্ছা, এখন যেহেতু এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে কোনো হিট আমি অ্যাবজর্বও করতে পারবো না, কোনো হিট আমি রিজেক্টও করতে পারবো না। আর যেহেতু মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, তো আমার টেম্পারেচার কমে গেলেও কোনো সমস্যা নেই। তার মানে যা হওয়ার তাই হবে, আমি গ্যাসটাকে এক্সপেন্ড করবো, টেম্পারেচার কমে যাবে, আমার কোনো সমস্যা নেই। সো যে প্রসেসটা হবে সেই প্রসেসকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক এক্সপেনশন। আচ্ছা, 3 নাম্বার একটা প্রসেস হবে, সেই প্রসেসটা কেমন? আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস এট লো টেম্পারেচার। লো টেম্পারেচার আমি কি করবো, এবার গ্যাসটাকে কম্প্রেস করব। ঠিক আছে, তো কম্প্রেস করলে এখানেও কিছু পরিমাণ কাজ হবে, W3 পরিমাণ কাজ হবে। কিন্তু এবার যখন আমি কম্প্রেস করব গ্যাসটাকে, তখন অবশ্যই কি হবে? তাপমাত্রা টেম্পারেচার বাড়বে। তাপমাত্রা বাড়বে। আচ্ছা, তাপমাত্রা কিন্তু বাড়ানো যাবে না। ঠিক আছে, তখন কি করতে হবে? যতটুকু তাপমাত্রা বাড়বে ওইটুকু তাপমাত্রাকে যেন না বাড়ে, সেই জন্য কি করতে হবে? কিছু পরিমাণ হিট আমার বাইরে ছেড়ে দিতে হবে। কিছু পরিমাণ হিট আমি বাইরে ছেড়ে দিব, তাহলে কি হবে? ওই তাপমাত্রা বাড়ার সুযোগ পাবে না, যা আছে তাই থেকে যাবে। আচ্ছা, এই প্রসেসটাকে আমরা বলি আইসোথার্মাল কম্প্রেশন এট লো টেম্পারেচার। আচ্ছা, 4 নাম্বার প্রসেসটা কি? 4 নাম্বার প্রসেসটা হচ্ছে যে আমরা ওই গ্যাসটাকে কি করব, আবার কম্প্রেস করব। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। তো গ্যাসটাকে কম্প্রেস করব, গ্যাসটাকে কম্প্রেস করলে এখানে W4 পরিমাণ কাজ হবে। এবং অ্যাডিয়াবেটিক প্রসেস যেহেতু, তাপমাত্রা বেড়ে যাবে, সমস্যা নাই আমাদের তাপমাত্রা বাড়লে, কিন্তু আমরা কি করব না, কোনো হিট আমরা রিসিভও করব না, বা কোনো হিট হচ্ছে আমরা রিজেক্টও করব না। ঠিক আছে, তো এইরকম 4টা প্রসেসের মাধ্যমে অ্যাকচুয়ালি কার্নোট ইঞ্জিনটা চলে, বা কার্নোট পুরো অপারেশনটা কমপ্লিট হয়। তো এইখানে আমরা দেখতে পাই যে 2টা আইসোথার্মাল গ্রাফ তৈরি হয় এবং 2টা অ্যাডিয়াবেটিক গ্রাফ তৈরি হয়, এবং 2টা আইসোথার্মাল গ্রাফ আর 2টা অ্যাডিয়াবেটিক গ্রাফ দিয়ে যে ডায়াগ্রামটা তৈরি হয়, সেই ওই টাকা দাও। ডায়াগ্রামটাকে বলা হয় ইন্ডেক্স ডায়াগ্রাম। ঠিক আছে, এবং ইন্ডেক্স ডায়াগ্রাম যে এরিয়াকে কভার করে, সেই এরিয়ার ক্ষেত্রফলটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান। ঠিক আছে, আর এই টোটাল যে প্রসেস, এই টোটাল প্রসেসটা বা টোটাল সাইকেলটাকে বলা হয় কার্নোট সাইকেল। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? স্যার ইন্ডেক্স ডায়াগ্রাম বা টিএস ডায়াগ্রামটা একটু আঁকায় দেখা দিলে স্যার ভালো হতো স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করবা, আচ্ছা, তো এরকম হবে
কি বলে এটাকে, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস তোমরা দিবা, দেওয়ার পরে আমাকে বলো যে এক্স অ্যাক্সিসে কি থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে। এক্স অ্যাক্সিসে থাকে স্যার এনট্রপি স্যার, আর ওয়াই অ্যাক্সিসে থাকে স্যার টেম্পারেচার। সো এক্স এ ভলিউম থাকে, ওয়াই এ প্রেসার থাকে। হ্যাঁ, না না আমি সেটা বলি নাই, আমি বলতে চাচ্ছি যে ধরো এটা আমি এই ইন্ডেক্স ডায়াগ্রামের কথা বলতেছি না, যে কোনো ডায়াগ্রামের কথা বলতেছি বা যে কোনো গ্রাফের ক্ষেত্রে বলতেছি যে এক্স অ্যাক্সিসে মানে কোনটা হবে আর ওয়াই অ্যাক্সিসে কোনটা হবে। স্যার কোশ্চেনটা স্যার বুঝি নাই স্যার। বুঝো নাই? না স্যার। মানে ধরো y is equal to mx, এটা যদি আমি একটা গ্রাফ আঁকি, x কোন অ্যাক্সিসে হবে আর y কোন অ্যাক্সিসে হবে। তবে স্যার ইতে বা আমরা যেখানে উল্লম্ব বরাবর যেখানে যে যেটা দিব, এটা দেওয়ার কারণটা কি এটা জানো কিনা, যে x অ্যাক্সিসে আমরা যেটা দেই আর y অ্যাক্সিসে একটা দেই, আসলে কেন দেই? মানে এত এখানে যেটা হবে এখানে হবে v আর এখানে হবে p, তাই না? ইন্ডেক্স ডায়াগ্রামে, তাই তো? স্যার এটা তো পিভি ডায়াগ্রাম স্যার। আচ্ছা, এটা পিভি ডায়াগ্রাম, সেটা কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা ধরো দাও তোমাকে আমি জিনিস, ধরো এই যে এই জিনিসটা আছে, আমরা এখানে ভি দিচ্ছি এখানে পি দিচ্ছি। এখন আমি যদি তোমার বলি যে এখানে কেন ভি দিলাম আর এখানে কেন পি দিলাম। ডিডিসি স্যার এখানে স্যার দেখতেছি স্যার আমাদের ভলিউমটা বাড়তেছে আর প্রেসার স্যার উপরের দিকে হাই হচ্ছে স্যার। হ্যাঁ, আমি যদি উল্টা দেই, এখানে পি দিলাম আর এখানে বি দিলাম। স্যার এখানে পি এখানে বি স্যার। দেওয়া যাবে সমস্যা না? সমস্যা নেই তো স্যার। সমস্যা নাই মনে হচ্ছে। তোমরা কি কেউ বলতে পারবা যে কেন আমরা এই কাজ করি? না স্যার। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যেটা, এই অ্যাক্সিসে হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? এই অ্যাক্সিসে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এই অ্যাক্সিসে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ওয়াই আর এক্স, এই যে ওয়াই আছে আর এখানে এক্স আছে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনটা আর ডিপেন্ডেন্ট কোনটা? ডিপেন্ডেন্ট হলো এক্স আর ভলিউম ওয়াই। ভলিউম ইন্ডিপেন্ডেন্ট আর প্রেসার ডিপেন্ডেন্ট। না না, আমি যে ডিপেন্ডেন্ট ওয়াই হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট হলো বলছি। এক্স আর ডিপেন্ডেন্ট হলো ওয়াই। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স আর ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই। কারণ এক্স এর মান আমি যা ইচ্ছা তাই বসাতে পারবো, 1 2 3 4 5 6.1 .2 এরকম যা ইচ্ছা তাই বসাতে পারবো। তার উপর ডিপেন্ড করে ওয়াই এর মান চেঞ্জ হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল হবে সেটা সবসময় এই এক্স অ্যাক্সিসে হবে, এইদিকে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা সবসময় এই অ্যাক্সিসে হবে। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? রিলেশন বুঝাই আর হ্যাঁ, তো এখন দেখো আমরা এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কি করছি। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এরকম করছিলাম যে আমরা গ্যাসটাকে এক্সপ্যান্ড করতেছিলাম, মানে গ্যাসের ভলিউমটাকে বাড়াচ্ছিলাম। তো গ্যাসের ভলিউম বাড়ার সাথে সাথে কি হচ্ছিল, পিটা চেঞ্জ হচ্ছিল, তাই না? যার কারণে এখানে আমি বিটাকে আমরা ধরেছি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর পিটাকে ধরছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে একটা আইসোথার্মাল কম্প্রেশন, আইসোথার্মাল এক্সপেনশন প্রসেস। তো আইসোথার্মাল এক্সপেনশন মানে কি, ভলিউম বৃদ্ধি পাবে। আচ্ছা, ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে ধরো এরকম হবে, ঠিক আছে? এরকম একটা প্রসেস হবে। আচ্ছা, এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন প্রসেস। কারণ আমরা জানি আইসোথার্মাল কার্ভ হচ্ছে এত বেশি স্টিপার না যতটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ স্টিপার। ওকে, তারপরটা ছিল কি, তারপরটা ছিল হচ্ছে অ্যাডিয়াবেটিক অ্যাডিবেটিক। এক্সপেনশন। আচ্ছা, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যদি এক্সপেনশন যদি হয়, তার মানে কি হবে সেক্ষেত্রে এইরকম। ঠিক আছে, আমার এক্সপেনশন হইলো, ভলিউমের এক্সপেনশন হইলো, গ্রাফ যেটা হবে সেটা কেমন হবে,
যে একটু টাইপের হবে, খাড়া টাইপের হবে। আচ্ছা, এরপরে একটা কি ছিল, আইসোথার্মাল কম্প্রেশন, মানে আমার ভলিউমটা কমে যাবে আর হচ্ছে ইসের মতো হবে, প্রেশার বাড়বে। আইসোথার্মাল কার্ভ হবে, তার মানে আবার এরকম। তারপরটা কি ছিল, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো সেটা আবার কেমন হবে, এই যাবে উপরে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সেই ইন্ডেক্স ডায়াগ্রাম বা পিপি ডায়াগ্রাম। এইটা লিখে দিতে হবে এখানে, যে এটা হচ্ছে আইসোথার্মাল, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, এটা হচ্ছে আবার আইসোথার্মাল, এটা আবার অ্যাডিয়াবেটিক। মানে পুরোটা লিখতে হবে যে আইসোথার্মাল এক্সপেনশন, অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো এই যে টোটাল যে আমার এরিয়াটা চলে আসলো, সেই টোটাল এরিয়াটা হবে আমার, এই এরিয়াটা হবে আমার ওয়ার্ক ডান, টোটাল সব পুরোপুরি যে কাজ হয়েছে সেটা। এখানে W1, W2, W3, W4 এই চার ধরনের কাজ মিলে আমার টোটাল কাজের পরিমাণ এখানে চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ইফিসিয়েন্সি অফ ইঞ্জিন কাকে বলে একটু বলো তো কেউ একজন, একটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি কাকে বলে? স্যার কর্মদক্ষতা। স্যার একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে তার কর্মদক্ষতা, এবং এফিসিয়েন্সি দুই রকমের হতে পারে। একটা হচ্ছে আইডল এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল মানে থিওরিটিক্যাল, আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এফিসিয়েন্সি। আচ্ছা না, আমি ইফিসিয়েন্সি কাকে বলে সেটা জানতে চাইছি, বা এই যে কর্মদক্ষতা কাকে বলে। স্যার একটা যন্ত্রের মধ্যে যে পরিমাণ শক্তি ইনপুট করলে সে যে পরিমাণ শক্তি আউটপুট দেয় স্যার, ওইটাই স্যার কর্মদক্ষতা সেই যন্ত্রে। আচ্ছা, একটা যন্ত্রের মধ্যে আমরা কার্নোর স্টেটমেন্ট থেকে জানছি যে কোন একটা যন্ত্রের এফিসিয়েন্সি 100% হতে পারে না, তাই না? যতটুকু ইনপুট দিব তা সম্পূর্ণ আউটপুট দিতে পারে না। সো একটা ইঞ্জিনের মধ্যে আমরা ইনপুট দেওয়ার পরে সে যতটুকু কাজে পরিণত করবে, সেটাকে যদি আমি যে পরিমাণ ইনপুট দিচ্ছি সেটা দিয়ে ভাগ করি, তাহলে যে রেশিওটা পাবো সেই রেশিওটাকে বলা হয় এফিসিয়েন্সি অফ ইঞ্জিন। The ratio of heat converted into work and the amount of heat taken from the source by an engine is known as the efficiency of that engine. ঠিক আছে, যতটুকু সে কাজে পরিণত করছে সেটাকে আমি ভাগ করব আমি যে পরিমাণ হিট আমি তাকে সাপ্লাই করছিলাম, এই যে রেশিওটা বের হবে সেই রেশিওটাকে বলবো আমরা এফিসিয়েন্সি অফ দ্যাট ইঞ্জিন। এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, কোন একটা ইঞ্জিন যদি হিট সোর্স থেকে Q1 পরিমাণ তাপ রিসিভ করে, কোন একটা ইঞ্জিন হিট সোর্স থেকে Q1 পরিমাণ তাপ রিসিভ করলো এবং Q2 পরিমাণ তাপ সে রিজেক্ট করে দিল, মানে আমি Q1 পরিমাণ তাপ দিছি, তারপরে সে কাজ করা শুরু করছে এবং কাজ শেষে আমাকে Q2 পরিমাণ তাপ আবার ফেরত দিচ্ছে। তাহলে আমাকে একটু বলো তো কি পরিমাণ কাজ হয়েছে ওখানে? W equal to Q1 minus Q2. হ্যাঁ, W equal to Q1 minus Q2, মানে দুইটা প্রথম তাপ থেকে দ্বিতীয় তাপটা বাদ দেওয়ার পর যতটুকু আমাদের কাজ থাকে অতটুকু আমাদের কাজ। হ্যাঁ, W is equal to Q1 minus Q2, মানে প্রথমে আমি যতটুকু দিছি সেখান থেকে সে যতটুকু ফেরত দিচ্ছে সেটা বিয়োগ করলে যা হবে ততটুকু সে কাজ করছে। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে কি Q1 minus Q2। তাহলে এফিসিয়েন্সিটা কি হবে? Q1 minus Q2 ডিভাইডেড বাই Q1 Q1। আচ্ছা into 100%. আচ্ছা, ইনটু 100%। ওকে, তো এটাকে যদি আমি একটু ভাগ করি তাহলে হবে 1 minus Q2 বাই Q1 ইনটু 100%। আমি যদি পার্সেন্টেজে লিখি শেষে একটা 100 দিয়ে গুণ করে দিতে হবে, গুণ করে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে ইফিসিয়েন্সির মানে একটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি।
আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস একটু বলা যায়, সেটা হচ্ছে কেমন যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে the amount of heat taken or rejected are directly proportional to the temperature of the heat source and the heat sink. আমার হিট সোর্স আর হিট সিঙ্কের টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে যে আমি কি পরিমাণ হিট নিলাম বা কি পরিমাণ হিট রিজেক্ট করলাম। বা এমন বলতে পারি যে হিট সোর্স বা হিট সিঙ্কের মধ্যে আমি যে পরিমাণ তাপ নিব বা যে পরিমাণ তাপ দিব তার উপর সোর্স আর সিঙ্কের তাপমাত্রা ডিপেন্ড করবে। মানে আমি কোনো একটা জায়গায় যদি আমি তাপ বেশি থাকে তাহলে সেখানে কি হয়, তাপমাত্রাও বেশি থাকে। কোন একটা জায়গায় যদি তাপ কম থাকে তার মানে কি সেখানে তাপমাত্রাও কম থাকে। সো আমরা চাইলে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি কিউ ইজ প্রপোর্শনাল টু টি। কিউ আর টি হচ্ছে একটা প্রপোর্শনাল। তাপের পরিমাণ যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে। আচ্ছা, তো সেখান থেকে বলা যায় না কিউ বাই টি সমান সমান কনস্ট্যান্ট? আচ্ছা, তো কিউ বাই টি সমান সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি যে কিউ ওয়ান টি ওয়ান সমান সমান কিউ টু টি টু সমান সমান কিউ থ্রি টি থ্রি কিউ ফোর টি ফোর, এরকম করে বলা যায়, তাই তো? তার মানে সবগুলাই কি হবে, কনস্ট্যান্ট হবে। আচ্ছা, মানে একই তাপমাত্রায় যে পরিমাণ তাপ থাকবে এই দুটার যে রেশিও হবে সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। ওকে, সো আমরা চাইলে এটাও বলতে পারি কিউ ওয়ান টি ওয়ান সমান সমান কিউ টু টি টু, মানে কি কিউ ওয়ান বাই কিউ টু সমান সমান টি ওয়ান বাই টি টু, বা কিউ টু বাই কিউ ওয়ান সমান সমান টি টু বাই টি ওয়ান, এগুলোও বলতে পারি। সো এই যে এখানে যে কি আছে একটা মানে ফর্মুলা আমরা যেটা বের করলাম যে ইটা সমান সমান ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, তো এটাকে চাইলে আমরা এটাও বলতে পারি ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, বলা যায় কি? আচ্ছা, তার মানে আমরা চাইলে এটাও বলতে পারি যে ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু 100%, এটা চাইলে আমরা বলতে পারি। আচ্ছা, তার মানে কোন একটা ম্যাথে যদি দেয়া থাকে যে তাপের পরিমাণ দেয়া থাকে তখন আমরা ওই কিউ ওয়ান মানে কিউ টু বাই কিউ ওয়ান এই ফর্মুলা ইউজ করব। আর যদি তাপমাত্রা পরিমাণ দেওয়া থাকে তখন আমরা টি টু বাই টি ওয়ান ইন্টু 100% এই ফর্মুলাটা ইউজ করব। বুঝতে পারছি? স্যার ওই যে কিউ1 কিউ2 কিউ1 এর সাথে স্যার 100% তো গুণ হবে না। হ্যাঁ, ওইটা আমরা চাইলে দিতে পারি, মানে একটা যে ইঞ্জিনের ইফিসিয়েন্সি এত, তো আমি যদি সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করি তখন এর সাথে 100 গুণ করে দিব, 100 গুণ করে দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিব। এটা চাইলে এখানেও দেওয়া যাবে, আবার এখানেও দিছে এখানেও দেওয়া যাবে, সমস্যা নাই, দুই জায়গায় দেওয়া যাবে। আচ্ছা, এখন দেখো তো এই ম্যাথটা তোমরা করতে পারবা কিনা। জি স্যার, পারা যাবে স্যার। করো তাহলে। পারা যাবে। স্যার 100 মাইনাস T2 বাই 100 বাই 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস 100/0, আর হচ্ছে ইন্টু 100%, স্যার এটা ইকুয়াল টু ক্যাশ ম্যাথ। করে দেখাও আমাকে। করে দেখাতে হবে স্যার। আলী মর্তুজা, শুনতে পাচ্ছ? এই যাদের ডাকবো ওদেরকে যদি না পাওয়া যায় এদের অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না, ভাবতেছি।
আচ্ছা আরিফুল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অফ করে কথা বলতেছিলাম স্যার, আচ্ছা সরি স্যার। সমস্যা নেই, ওকে। আচ্ছা বলতো স্টিম পয়েন্ট মানে কি? স্যার যেই বিন্দুতে আপনার হচ্ছে মানে বাষ্পতে পরিণত হয়, সেটাকে তরল বাষ্পতে পরিণত হয়, সেটাকে স্টিম বিন্দু বলে। আচ্ছা পানির ক্ষেত্রে কত সেটা? 100 ডিগ্রি। 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে থ্যাংক ইউ। হাবিবা শুনতে পাচ্ছ? হাবিবা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইস পয়েন্ট মানে কি? আইস পয়েন্ট স্যার, বরফ বিন্দু যেটা সেটা আইস পয়েন্ট, মানে 0 ডিগ্রিতে যেটা থাকে, মানে পানি বরফে পরিণত হয়। হ্যাঁ পানি বরফে পরিণত হয়, সেটা কত ডিগ্রি সেলসিয়াস? স্যার হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। আচ্ছা থ্যাংক ইউ। মুহাইমিনুল ইসলাম শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হলে কি করতে হয়? স্যার 36.63 হুম আনসার 63 আসছে। তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যালো স্যার, আনসারটা 36.63 আসছে। আচ্ছা স্যার আমার এটা আসে নাই। এদের কত আসছে? আমার আসছে 26.881%। আচ্ছা মুহাইমিনুল ইসলাম তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আচ্ছা আমাকে বলো যে সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে কি করতে হয়? স্যার ওইটা হচ্ছে সূত্রে করতে হয়, সূত্র। সূত্রটা বলো তো। জি স্যার ওটা মনে নাই? স্যার বলতেছি স্যার এখন আচ্ছা শোভন শুনতে পাচ্ছ? দুইজন শোভন। জি স্যার। আচ্ছা বলো সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হয় কিভাবে? স্যার C/5 ইকুয়াল টু K মাইনাস 273/5 এই সূত্র দিয়ে। আচ্ছা এটা কিন্তু খুব সহজ। সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে 273 যোগ করলেই হয়। জি স্যার। ঠিক আছে মনে থাকবে এরপর থেকে। জি স্যার। ওকে ম্যাথ করছো এটা? এটা স্যার পারি নাই। পারো নাই কেন? এটা স্যার একটু বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে এই T1 হচ্ছে আমার 100 ডিগ্রি সেলসিয়াস, 100 প্লাস 273 কেলভিন, তাহলে 373 কেলভিন। আর T2 হচ্ছে আমার 0 প্লাস 273 কেলভিন। আচ্ছা তো এফিসিয়েন্সি কি হবে? এটা সমান সমান 1 মাইনাস T2/T1, তাহলে 1 মাইনাস 273/373। এখন এটাকে ক্যালকুলেট করলে যা হয় সেটাই অ্যান্সার। এখানে অ্যান্সার ভুল আছে কিনা আমি জানি না। স্যার অ্যান্সার ভুল না, ওইখানে 273 এর বদলে 373 হবে, কিন্তু অ্যান্সার এটাই আসে। স্যার না স্যার, আনসার ঠিক আছে স্যার। আমি স্যার উপরে নিচে স্যার ভুলে স্যার তাড়াহুড়া করে 300 মানে 273 দিয়ে দিছি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে জি স্যার। তোমাদের আমি কি 5 মার্কসের কোনো অ্যাসাইনমেন্ট দিছিলাম? না স্যার। 5 মার্কসের কোনো অ্যাসাইনমেন্ট দেই নাই, তাহলে আজকে রাতে একটা 5 মার্কসের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ও আচ্ছা হিটের ম্যাথ গুলা তো দিচ্ছি তাই না? পড়াইছিলেন স্যার একটু। মানে এই ইসে দিয়ে দিছি মনে হয় গুগল ক্লাসে। হ্যাঁ দিছে, দিয়ে দিছেন। আচ্ছা হিটের ম্যাথ গুলা যদি আমি দিয়ে দেই তাহলে তোমরা যেটা করবা
তোমাদের মনে হয় কতগুলো ম্যাথ দিচ্ছি, দাও দেখি। তো অনেকগুলো আছে। অনেকগুলো। একুশটা। স্যার এই শীটটা তো স্যার পাইনি মনে হয় স্যার ক্লাসরুমে। এই ক্লাসরুমে দেয়া আছে? দেয়া আছে স্যার। আচ্ছা, এই যে এই শীটটা আমি আজকে ক্লাসে দিয়ে দিব। এই অ্যাসাইনমেন্ট নামে যে শীটটা আছে এটা আমি ক্লাসে দিয়ে দিব। এইখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। 11টা ম্যাথ, ঠিক আছে? আর সবগুলাই করবো? ম্যাথ করতে তো সময় লাগে না। তো সবগুলোর জন্য মাত্র 5? হ্যাঁ, তো সবগুলোর জন্য 5 এই জন্যই বললাম। আচ্ছা স্যার মানে হাফ করে আসে, মাত্র হাফ করে। না না, এটা তো অ্যাসাইনমেন্ট। হাফের কম আসে। এটা তো অ্যাসাইনমেন্ট, এটা তো হচ্ছে তোমার মানে ক্লাসেরই না, ঠিক আছে, সমস্যা নেই, করা পরীক্ষার যাবে। ম্যাথ না। স্যার আমাদের এই অধ্যায়টা শেষ নাকি? এই অধ্যায়টা আরেকটু আছে। স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে কি ম্যাথ সবগুলো দিতে হবে স্যার? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হিসেবে ম্যাথ এই মানে এই অ্যাসাইনমেন্ট এর আগেও দেয়া হয়েছে, যার কারণে যে দেখো এটা অ্যাসাইনমেন্ট হিসেবে লেখা আছে, ঠিক আছে? স্যার মানে কভার পেজে সবকিছু বানিয়ে দিতে হবে ভালো করে? হ্যাঁ, কভার পেজ বানাতে হবে। আর স্যার এই যে এই ম্যাথের আনসার গুলো স্যার দিয়ে দিলে স্যার ভালো হতো না স্যার আমাদের জন্য? কেন, আনসার দেখি হবে? স্যার আনসার দিলে স্যার ম্যাথ গুলো মানে 100% কনফার্ম হইতাছে কিনা স্যার, তাহলে বুঝতে পারতাম স্যার। আমি বলি ম্যাথগুলো তোমরা করলেই তোমরা অ্যানসার পেয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই ম্যাথগুলো করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবা। আর স্যার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স যেদিন পড়াশোনা মানে শেষ হবে সেই দিন, কারণ এখানে কিছু ম্যাথ আছে শেষের দিকে। সো তোমরা করতে থাকবা, যেদিন সবগুলো ম্যাথ করা শেষ হয়ে যাবে তারপর দিয়ে দিবে। স্যার এটা মানে লাস্ট ডেট কবে স্যার বললেন স্যার? বুঝি নাই স্যার। যেদিন হচ্ছে মানে হিট চ্যাপ্টারটা শেষ হবে সেই দিন। এখন আমাকে আচ্ছা স্যার। 2 নাম্বার ম্যাথটা একটু করে দেখাও। ওকে স্যার। 2 নাম্বার ম্যাথ যে করতে পারবে তার জন্য মানে 1 মার্ক বোনাস আছে, বোনাস পাবা 1 মার্কস। স্যার এটা স্যার নেক্সট ক্লাস নিয়ে স্যার, আমার কারেন্ট ছিল না, আমি এখন জয়েন হইছি। সমস্যা নাই। এই ইফিসিয়েন্সি সূত্রটা জানো না? ইফিসিয়েন্সি এটা সমান সমান 1 - Q2/Q1 ইনটু 100%, বা এটা সমান সমান 1/T2/T1 ইনটু 100%। এই সূত্র দিয়ে ম্যাথ বলে দিলাম। স্যার সূত্রটা আর একবার বলেন। ওই যে একটু আগে আমি যে সূত্র ইউজ করলাম, ইফিসিয়েন্সি এটা সমান সমান 1 - Q2/Q1 বা T2/T1 ইনটু 100%।
স্যার ম্যাথটা লাস্টে স্যার কি চাইছে স্যার একটু বলবেন স্যার বাংলায় স্যার। ম্যাথে বলছে এ স্যার কার্নোট ইঞ্জিন হোস্ট লো টেম্পারেচার রিজার্ভার ইজ 7 ডিগ্রি আর সেলসিয়াস। T2 এর আনসার বের করতে হবে নাকি? আচ্ছা আমি বলি স্যার এ এখানে কি কার্নোট স্যার ইঞ্জিন হোস্ট ডিগ্রি লো, সেলসিয়াসকে কি স্যার কেলভিনে নিতে হবে? হ্যাঁ কেলভিনে নিতে হবে, ওকে at স্যার। 7 ডিগ্রি সেলসিয়াস and efficiency 50%, মানে 50% ইফিসিয়েন্সি একটা কার্নো ইঞ্জিনের লো টেম্পারেচার রিজার্ভার ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। এখন বলা হইলো ইট ইজ ডিজায়ার্ড টু ইনক্রিজ দ্য ইফিসিয়েন্সি টু 70%। আমি যদি এরকম চাই যেটা এটার ইফিসিয়েন্সিকে আমি 70%-এ ইনক্রিজ করব, তাহলে হাউ মেনি ডিগ্রিজ শুড দ্য টেম্পারেচার অফ দি হাই রিজার্ভার বি ইনক্রিজ, মানে আমার হাই রিজার্ভারের টেম্পারেচার কত ইনক্রিজ করতে হবে সেটা বলছি। স্যার 280.59 আসছে আমার। স্যার 373.33 কেলভিন আসছে। আচ্ছা যার হইছে আমাকে একটু দেখাও। স্যার অ্যানসারটা কত হবে? আমি একটু ম্যাথটা দেখলে মনে পড়বে, আমার অ্যান্সারটা তো একদম খেয়াল নাই। নাহিদের কত আসছে? একবার শুনি হয়েছে কিনা শিওর না। আচ্ছা 373 যেন কার আসছে তুমি একটু শেয়ার করো। স্যার আমার তো স্যার মানে আমি ডেস্কটপ থেকে করতেছি স্যার, আমার তো নেই আচ্ছা স্যার। তাইলে পিজোস তুমি একটু বের করো। স্যার আপনি যদি প্রসেসটা বলে দেন তাহলে আর কি একটু বোঝা যাবে।
হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ। আমি স্যার এই যে এইভাবে করছি। তুমি কি ক্যামেরা অন করছো তাই তো? দাঁড়াও এক মিনিট। আচ্ছা, ইটা সমান সমান 1 মাইনাস t2 বাই t1 ইন্টু 100%। এটা যে 50% করো ফার্স্টে। না না না, এটা হয় নাই। ওকে স্যার। আর কি করছো? প্রসেসটা একটু বলে দিন স্যার। স্যার আমারটা একটু দেখবেন স্যার। হ্যাঁ অবশ্যই দেখবো। আচ্ছা, এটা হচ্ছে কার? জুবায়ের রাফি না কার? আচ্ছা, ইটা সমান সমান 0.5। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ভাই আপনার মাইকটা অফ করেন। আচ্ছা, ইসের এই জুবায়ের আল রাফির হচ্ছে প্রসেস ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা ভুল করছে। অ্যানসার কত স্যার? আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে স্যার ক্যালকুলেশনটা স্যার ঠিক করতে হবে স্যার, দেখি। হ্যাঁ তুমি অফ করে দাও, হ্যাঁ স্ক্রিন অফ করে দাও। বা আচ্ছা, এই ম্যাথটাতে কি বলছে যে a Carnot engine whose low temperature reservoir is 7 degrees Celsius, তার মানে T2 হচ্ছে কত? 7 ডিগ্রি সেলসিয়াস। 7 প্লাস 273 কে মানে 280 কেলভিন। T2 হবে নাকি T1 হবে? T2 লোয়ার টেম্পারেচার স্যার T2 ধরবো। আর এইখানে স্যার আমি T1 ধরছিলাম, এই জন্য। হ্যাঁ আমি T2 ধরছি। আমিও T1 ধরছি স্যার, এই জন্যই ভুলটা হয়েছে স্যার। ভুল হয়েছে। আচ্ছা, তারপর বলছে ইফিসিয়েন্সি শুরুতে ইটা 1, সেটা কত? 50%, তার মানে 0.5। আর ইফিসিয়েন্সি পরে কত হয়েছে? ইটা 2, সেটা হচ্ছে 70%, মানে হচ্ছে 0.7। তো শুরুতে কি হবে? শুরুতে হবে ইটা 1 সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে কত? 0.5। 1 মাইনাস T2 হচ্ছে 280 বাই T1 ইন্টু 100%। আচ্ছা, যদি আমরা এখানে 0.5 এ ভেঙে ফেলি, তাইলে অ্যাকচুয়ালি এই পাশে 100 না দিলেও চলে। বা আমরা চাইলে এটাও করতে পারি, যে এরকম করে রাখতে পারি। সেক্ষেত্রে এখানে 50% লিখতে হবে। স্যার আমি 50% রাখছিলাম। আচ্ছা, এটা এই পাশে আসলে কি হবে? 0.5 1 মাইনাস 280 বাই T1। তাহলে 280 বাই T1 সমান সমান কি হবে?
1 মাইনাস 0.5। তাহলে T1 সমান সমান কি হবে 280 ডিভাইডেড বাই 0.5, তাই তো? তাহলে এটা হবে 560। তো তার মানে যখন এফিসিয়েন্সি 50% তখন T1 হচ্ছে 560 কেলভিন। আচ্ছা, এখন বলছে যদি এফিসিয়েন্সিটাকে আমি 70% এ কনভার্ট করি তাহলে T1 এর মান কত হবে? আচ্ছা, তো এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? জি স্যার। Okay. তো এরপরে যেটা করতে হবে যে এফিসিয়েন্সি দিতে হবে কত 70%, দিলে এই T1 এর মান পরিবর্তন হবে, পরিবর্তন হলে যেটা হবে সেটা আমি দিলাম T1 প্রাইম। ওকে, তাহলে এফিসিয়েন্সি 70%, 1 মাইনাস T2 আগের মতোই 280, T1 প্রাইম ইনটু 100, তাহলে 0.7, 1 মাইনাস 280 বাই T1 প্রাইম, তাহলে 280 বাই T1 প্রাইম সমান সমান 0.3, তাহলে T1 প্রাইম সমান সমান 280 বাই 3। তাহলে দেখো তো এটা কত হয়? স্যার 933.33 স্যার। 933.33। ওকে, তাহলে এখানে বলছে যে হাউ মেনি ডিগ্রিজ শুড দ্য টেম্পারেচার ইনক্রিজ হবে কতটুকু, তাহলে ডেল টি কত হবে? ডেল টি হবে হচ্ছে T1 প্রাইম বাই T1, তাহলে 933.33 মাইনাস 560, 373.3 273. 300 আচ্ছা, 373.33। ঠিক আছে, এই জি হচ্ছে স্যার, এটাই আসছে। স্যার এটাও আমারও। ঠিক আছে। জি স্যার। আর হুম, T1 আর T2 ধরাটা যদি একটু বুঝে দিতেন স্যার। আচ্ছা, T1 আর T2 দেখো আমাদের ফর্মুলাতে কি আছে, মানে সহজ বুদ্ধি বলে দিই। সহজ বুদ্ধিটা কি? ফর্মুলা হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তো তুমি যদি T2 কোনো কারণে বড় ধরো, T2 এর মান যদি বড় হয় আর T1 এর মান যদি ছোট হয় তাহলে এটা কি হবে? 1 এর চেয়ে বেশি হবে না? আচ্ছা, দেখো এই যে T2 বাই T1, এটাকে যদি বড় ধরো আর এটাকে যদি ছোট ধরো তাহলে এইটার রেজাল্ট কি আসবে? 1 এর চেয়ে বেশি আসবে না? জি স্যার। মানে এটা ধরো 5 আর এটা যদি ধরো 3, তাহলে কি হবে? 1 এর চেয়ে বেশি। 1 এর চেয়ে বেশি আসলে এইটুকুর মান কি আসবে? নেগেটিভ। তো এটা তো তাইলে মানে কোনো পসিবল না, তার মানে সবসময় কি হবে? সবসময় এই T2 হবে লোয়ার টেম্পারেচার আর T1 হবে হায়ার টেম্পারেচার। স্যার আপনি যে পয়েন্টটা ভেঙে দিয়েছিলেন মানে কত 70% কে 0.7, আমি এসব কিছু করিনি স্যার, মানে ওইভাবে রেখে দিয়েছিলাম, পরে জাস্ট মানে 70 কে 100 ভাগ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, সো প্রথমটা হবে লোয়ার টেম্পারেচার, মানে T2 হবে লোয়ার টেম্পারেচার, T1 হচ্ছে হায়ার টেম্পারেচার। জি স্যার, বুঝতে পারছি। স্যার মেন কথা হলো দুইটারটা বের করে একটা থেকে একটা মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, দুইটা টেম্পারেচার বের করে একটা থেকে একটা মাইনাস করে দিতে হবে। আচ্ছা, সো বাকি ম্যাথগুলা অ্যাসাইনমেন্ট স্যার হিসেবে আমরা কি পাবো স্যার 1% বোনাস, মানে 1 মার্ক বোনাস? জি স্যার, 1 পয়েন্ট তো পাওয়ার কথা স্যার আমাদের। কার কার হয়েছিল? স্যার আমার, স্যার সুমন। স্যার আমারও হয়েছিল। সুমন আর নাহিদ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা দুজন পাবা তাহলে। থ্যাংক আর ইউ। আমরা তো স্যার ট্রাই করছি স্যার, আমরা 0.5 পাবো না। স্যার ওদের হাফ দিয়ে দেন। না, এটা ধরো পারতে হবে, এটা হচ্ছে নিয়ম। স্যার আমারও তো স্যার তাহলে ঠিক আছে, বাট আমার ধরা ভুল হয়েছে, আমি T1 ধরছিলাম। এই ধরাটাই তো, মানে ধরা এখানে তো আসলে ধরাটাই মেইন। স্যার এখন স্যার কি করবো, আমি তো স্যার প্রথমের দিকে ক্লাসে ছিলাম না, সেজন্য স্যার বলতেও পারি না। স্যার কারেন্ট আসছে একটু আগে আসছে, এখন স্যার কি করার আছে আমার? আচ্ছা, একজন হচ্ছে সুমন, তাই না? জি স্যার। তোমার আইডি কত? স্যার 1004। ওকে, স্যার আমাদের স্যার হাফ দেন স্যার।
হাফ দেন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরেকজন হচ্ছে নাহিদ। জি স্যার। নাহিদের আইডি হচ্ছে স্যার 1020, সরি 1012। 101। 1012। আচ্ছা 12। ওকে। খালিদ হাসান। জি স্যার খালিদ হাসান। আচ্ছা খালিদ হাসান। আচ্ছা একজন তো পীযূষ। স্যার তাহলে তো স্যার আমারটাও হয়েছে স্যার, আমার হাফ দিবেন স্যার না স্যার? আমার স্যার 1003। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সমস্যা নেই। স্যার আজকে যে অ্যাসাইনমেন্টের কথা বললেন এটা কি স্যার ফাইনালের অ্যাসাইনমেন্ট? না না না, এটা ফাইনাল না, এটা হচ্ছে তোমার ইসে অ্যাসাইনমেন্ট, মানে 5 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট আছে তোমাদের। মানে নরমালি এই এমনিতে যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেয় এগুলো তো আসলে মানে এবার করোনা হয়েছে বলে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু তোমাদের এমনিতে একটা অ্যাসাইনমেন্ট ছিল 5 মার্কস, সেটা অ্যাকচুয়ালি ওইটা। ঠিক আছে স্যার। স্যার তাহলে স্যার আলামিনরা আর আমারও স্যার হাফ হাফ দিয়ে দেন স্যার, আমাদের দুইজনরা আর বাকি রাখবেন কেন? আচ্ছা ঠিক আছে, তোমাদেরও দিয়ে দেবো। ওকে, এরপর আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে এনট্রপি। বলো তো এনট্রপি কি? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বস্তুর তাপীয় অবস্থাকে এনট্রপি বলে। আচ্ছা হ্যাঁ, স্যার এরকম। একটা হতে পারে না শক্তি রূপান্তর অক্ষমতা বা অসম্ভবতাকে? হ্যাঁ, শক্তি রূপান্তর অক্ষমতাটাকে এনট্রপি বলা হয়। আর কেউ বলো, দুটোই হয়েছে। অ্যাকচুয়ালি এনট্রপি অনেকগুলো সংজ্ঞা আছে। তো এনট্রপি হচ্ছে এক ধরনের গ্রিক ওয়ার্ড, যেটা মানে হচ্ছে পরিবর্তন। তো অনেক সময় এটা বলা হয় যে ইট ইজ মেজার অফ দি ডিসঅর্ডার অর র্যান্ডমনেস অফ এ মলিকুলার সিস্টেম। মানে কোন এক জায়গায় কি পরিমাণ ডিসঅর্ডারনেস তৈরি হয়েছে বা র্যান্ডমনেস তৈরি হয়েছে বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটার পরিমাপকেই বলা হয় এনট্রপি। তো এনট্রপি হচ্ছে এমন একটা প্রপার্টি একটা সিস্টেমের, যেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। কতক্ষণ কনস্ট্যান্ট থাকে? অ্যাজ লং অ্যাজ নো হিট ইজ ইন্টারস অর লিভস। যতক্ষণ পর্যন্ত কোনো হিট প্রবেশ না করে বা কোনো হিট বাইরে না যায়, ততক্ষণ পর্যন্ত হচ্ছে এনট্রপিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। দ্যাট মিন্স ওই যেটা বলা হলো যে রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে এনট্রপি। তো এনট্রপি আমাদেরকে হচ্ছে বিভিন্ন আইডিয়া দেয়। যেমন এই যে একটু আগে আরেকজন একটা সংজ্ঞা বললো যে কোন একটা সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাটাকে বলা হয় এনট্রপি। ধরো তোমরা হচ্ছে ইসে গেছো, সবাই মিলে ঘুরতে গেছো কক্সবাজার। তো সেখানে গিয়ে বালি দিয়ে খেলতেছো। তো বালি দিয়ে কয়েকজনে কয়েকটা ঘর বানাইলো। বানানোর পরে একটু সি বিচে গোসল টোসল করে আসলো। আসার পরে তোমার সেই বালির ঘরগুলো কি আগের মতো থাকবে? না স্যার, ভেঙে টেঙে যাবে। না স্যার। তার মানে একটু কিন্তু পরিবর্তন হবে। মানে কেউ যদি নাও ভাঙে তারপরে একটু পরিবর্তন হবে। দেখা যাবে যে তুমি যে শেপ তৈরি করছিলা, সুন্দর একটা শেপ, সেখানে কোনো কোনো জায়গায় কিছু বালি সরে গেছে, কিছু কিছু বালি এসে শেপটাকে অন্যরকম করে দিচ্ছে, তাই না? জি স্যার। মানে আগে যে রকম শেপ থাকবে বা আগে যে অর্ডারটা থাকবে সেই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে।
তো এই যে পরিবর্তন হইলো, এই পরিবর্তন বা এই টাইপের পরিবর্তনকে বলা হয় যে এনট্রপি পরিবর্তন হয়েছে। তারপর ধরো তোমার তুমি একটা ডিভাইস তৈরি করছো, সেই ডিভাইসটা 20°C থেকে 100°C পর্যন্ত চলে। আচ্ছা, মাত্র তুমি পানি নিয়ে একটা ফিল্টার তৈরি একটা ডিভাইস তৈরি করছো, যে ডিভাইসটা 100 থেকে 20°C পর্যন্ত চলে বা 30°C পর্যন্ত চলে। এখন যদি এরকম হয় যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে, পৃথিবীর তাপমাত্রা হয়ে গেছে 50, তখন তোমার ওই যন্ত্রটা কি এই 20 থেকে 100 পর্যন্ত চলবে? না স্যার, বেশি চলবে না কিন্তু, কারণ তখন তোমার পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে, তো এর নিচে তো তুমি তাপমাত্রাই পাবা না। না স্যার। এই জন্য বলা হয় যে এনট্রপি মানে হচ্ছে শক্তি রূপান্তরের অক্ষমতা। তার মানে তোমার যন্ত্রটা কিন্তু ঠিকই আছে, কিন্তু সেই যন্ত্রটা এখন আগে যতটুকু কাজে লাগতো এখন ততটুকু কাজে লাগতেছে না। এবং এই জিনিসটা কার জন্য হয়েছে? এনট্রপি বৃদ্ধি পাওয়ার কারণে হয়েছে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় এনট্রপি হচ্ছে শক্তি রূপান্তরের অক্ষমতাকে এনট্রপি বলা হয়। তো এনট্রপি tells us about the direction of heat flow. হিট ফ্লোটা কেমন হবে সেটার হিট ফ্লোর ডিরেকশনটা কেমন হবে সে সম্পর্কে আমাদেরকে বলে, এবং একটা নতুন থার্মোডাইনামিক একটা কন্ডিশনের কথা আমাদের বলে। কোন একটা সিস্টেমে এনট্রপি বৃদ্ধি পায় তখনই যখন ওই সিস্টেমে তাপের পরিমাণ বৃদ্ধি পায় বা বাইরে থেকে ওই সিস্টেমে হিট ফ্লো হয় এট কনস্ট্যান্ট টেম্পারেচার, তখন ওই সিস্টেমে এনট্রপি বৃদ্ধি পায়। বা কোনো সিস্টেমে এনট্রপি ডিক্রিজ হয় তখনই যখন ওই সিস্টেম থেকে কনস্ট্যান্ট টেম্পারেচারে কিছু পরিমাণ হিট ওই সিস্টেম থেকে লিভ করে, তখন ওই সিস্টেমে এনট্রপি ডিক্রিজ হয়। সো আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সিস্টেমে কি পরিমাণ হিট অ্যাবজর্ব বা হিট রিজেক্ট হয়েছে সেটার রেটটাই হচ্ছে আসলে এনট্রপি। এনট্রপি ইজ মেজার্ড বাই দি রেট অফ চেঞ্জ অফ হিট অ্যাবজর্ব বা হিট রিজেক্টেড, যে কোনো কিছু হতে পারে, কি হিট অ্যাবজর্বও হতে পারে, হিট রিজেক্টও হতে পারে। কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সিস্টেম যে পরিমাণ হিট অ্যাবজর্ব করে বা যে পরিমাণ হিট রিজেক্ট করে, এইটার যে রেট, সেই রেটটাই আসলে এনট্রপি। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর চেঞ্জ ইন এনট্রপিকে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। সো ডিএস সমান আমরা বলতে পারি ডিএস সমান জিকিউ বাই টি, যেখানে জিকিউ হচ্ছে আমার কি পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে, প্লাস মিন্স রিজেক্ট হতে পারে, অ্যাবজর্ব হতে পারে। ডিকিউ হচ্ছে আমার রিজেক্টেড হিট বা অ্যাবজর্ব হিট, আর টি হচ্ছে ওই সিস্টেমের অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, তো এটাই হচ্ছে এনট্রপির ধারণা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারণা, যে ধারণার উপর বেস করে আমাদের থার্মোডাইনামিক্সের থার্ড লটা আসলে পড়তে হয়। স্যার তাহলে তো স্যার আমার একটা কনফিউশন হয়ে গেল স্যার। হ্যাঁ বলো স্যার। কনফিউশনটা হলো স্যার, মামা একটু চুপ। কনফিউশনটা হলো স্যার আমাদের এই যে একটু আগে যে বললাম স্যার একটা সাইকেল পরে আসলাম যে টিএস মানে ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট, তাহলে স্যার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের এনট্রপি, কিন্তু স্যার আমরা তো সাইকেল লাগাইতেছি স্যার ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের এনট্রপি আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে আমাদের, না ডিপেন্ডেন্ট হচ্ছে টেম্পারেচার আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এনট্রপি স্যার। তাহলে জিনিসটা স্যার উল্টা হয়ে গেল না স্যার? না, কোন সাইকেল আঁকাইছি আমরা? ওইটা আঁকাইছি তো আমরা পিবি সাইকেল, কিন্তু পিবির তো একটা টিএস সাইকেল যে আছে স্যার, টিএস সাইকেলে তো আমরা স্যার মানে টেম্পারেচারকে আমরা স্যার ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট করতেছি, আর হচ্ছে এনট্রপিকে স্যার ইন্ডিপেন্ডেন্ট করি স্যার। কিন্তু এখানে কথা অনুসারে তো স্যার টেম্পারেচার হচ্ছে ডিপেন্ডেন্ট আর হচ্ছে এনট্রপি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সেটা কি তুমি কি কার্নোট সাইকেলের কথা বলতেছো? জি স্যার, কার্নোট সাইকেলের টিএস ডায়াগ্রামটা আমরা তো পিভি ডায়াগ্রাম পড়ছি স্যার, মানে এই জিনিসটা আমার কনফিউশন ছিল স্যার। এখানে যে টি যেটা বলছেন এটা তো অ্যাবসলিউট মানে স্থির তাপমাত্রা বলা হয়েছে না? হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বা একটা নির্দিষ্ট তাপমাত্রা। না, তুমি যেটা বলছো যে ওইখানে টিএস, যদি আমি এনট্রপির ক্ষেত্রে টিএস ডায়াগ্রাম বের করি, সেক্ষেত্রে যেটা যে কনসেপ্ট আর এখানকার কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। মানে দুইটা কনসেপ্ট আলাদা।
হ্যাঁ, এই দুইটা কনসেপ্ট কিন্তু আলাদা। মানে এইখানে আমি যে টিটা ইউজ করতেছি এবং আমরা যখন কোন একটা সিস্টেমে এনট্রপি বের করি তখন কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার কি পরিমাণ হিটের পরিবর্তন হচ্ছে বা তাপের পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে হচ্ছে আমরা ওই সিস্টেমে এনট্রপি বের করি, ঠিক আছে? আর ওইখানটাতে যে জিনিসটা দেখাইছে সেটা হচ্ছে এইরকম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এনট্রপির পরিবর্তন কেমন কেমন হচ্ছে। আর এখানে ওইখানে তাপমাত্রা বলতে অ্যাকচুয়ালি বা হয়তো ইটাই বোঝানো হয়েছে। আমি একটু টিএস ডায়াগ্রামটা দেখে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলবো নি। স্যার এই ক্ষেত্রে কি স্যার আপনার যে মানে ইন্ডিপেন্ডেন্ট যে এটা হবে সেটা কি তাহলে কিউ হবে ডিকিউ? কারণ আমরা ডিকিউ এর মানের উপর ভিত্তি করে তো আমরা ডিএস টা পাবো, বাট কিছু একটা থাকবে সিলেক্ট থাকবে। এইখানটাতে জি স্যার এখানে টেম্পারেচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেছে। আর স্যার এখানে ডিকিউ তো আমরা মানে টেম্পারেচার আমরা একটা ফিক্সড রাখছি, কিন্তু ওখানে স্যার আমরা যে ডিকিউ আছে মানে তাপের পরিবর্তনটা সেটা তো আমরা মানে চেঞ্জ করতেছি। এখানে ইসের পরিবর্তন যেটা তাপের, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার ডিকিউ। জি স্যার ডিকিউ এর পরিবর্তন হচ্ছে ডিকিউ এর উপর বেস করে আমার ডিএস টা পরিবর্তন, ঠিক আছে? আর টি তো এখানে ফিক্স, মানে এনট্রপি যখন আমি বের করব তখন কি ফিক্স, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদেরও ক্লাস আছে, আমারও 11:30টার সময় ক্লাস আছে। তো আমি হচ্ছে মানে তোমার এই প্রবলেমটা নিয়ে নেক্সট ক্লাসে আবার কথা বলবো, আমাকে একটু মনে করে দিও, ঠিক আছে? জি স্যার। আর তোমাদের কেউ একজন আমাকে মোস্ট প্রবাবলি মেইল করছিলা একটা বইয়ের ব্যাপারে। জি স্যার আমি করছিলাম। আচ্ছা তুমি কোন বইয়ের কথা আমি বলছিলাম আমার ঠিক খেয়াল ছিল না, আমি যার কারণে স্যার আমিও জানতাম না, মানে গ্রুপে মানে এই যে নাম কি রাফিয়ার কি বলছিল যে এটা বইয়ের কথা বলছিল স্যার, মানে বইটার নাম কি, কারণ স্যার আমি মেইল করছিলাম যে কোনো বইয়ের কথা বলছিলেন কি। মানে আমি এক্স্যাক্টলি তখন মনে করতে পারতেছিলাম না যে আমি কোন সেন্সে তোমাদের বইয়ের কথা বলছিলাম আর কি। আমাকে স্যার আবার বলছিল পিজুর স্যার। আচ্ছা আচ্ছা, আমি আর একটা বইয়ের কথা বলছিলেন স্যার, কি বলছিলাম বলো তো? ইঞ্জিনিয়ারিং পার্ট 1 স্যার, এটা কথা বলছিলেন। নামটা স্যার আমারও স্যার মনে নাই, এইজন্যই স্যার ওদেরকে জিজ্ঞেস করছিলাম। না বইয়ের নাম না, মানে বইয়ের নাম তোমাদের এই মানে এই কোর্সের টেক্সট বুক এরকম কিছু বলছিলাম। টেক্সট বুক না, মানে আমরা যদি এইগুলো আরো বিশ্লেষণ করে ভালোভাবে কোনো বই দিয়ে পড়তে চাই, মানে এরকম কয়েকটা বইয়ের নাম বলছিলেন। বইয়ের নাম বলছিলাম, একটা বলছিলাম ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1, তারপর একটা বই আছে যেটা তোমরা এটা অনলাইনে পাবা না, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1 এই বইটা তোমাদের লাইব্রেরিতে পাবা। টোটাল স্যার 4টা বইয়ের কথা বলছিলেন। আরেকটা বই আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, লেজনি খেলিজে ক্রেন, এই একটা বই আছে। তারপরে অপটিক্সের উপরে একটা বইয়ের কথা বলছিলেন স্যার। হ্যাঁ অপটিক্সের একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে ডি ইয়াং, বলতে ডি ইয়াং বইটা পড়তে পারো। একটা ইঞ্জিনিয়ারিং কি জানো বলছিলেন ফিজিক্সের স্যার, ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্সটা পাওয়া যায়, মানে ফিজিক্সটা পাওয়া যায়, কিন্তু বাকি ফান্ডামেন্টালটা পাওয়া যায়, বাকিগুলো আর কি সমস্যা। আচ্ছা এই যে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1 ফান্ডামেন্টাল অফ ফিজিক্স এটা পাবা। লেজনি খেলিজে ক্রেনেরটাও পড়তে পারো, ওয়াকারেরটাও পড়তে পারো, যে কোনো একটা পড়লেই হবে, সমস্যা নাই। এই টেক্সট বুক অফ অপটিক্স এটা হচ্ছে ব্রিজলাল, এই বইটাও তোমরা পাবা। স্যার ফান্ডামেন্টাল ফিজিক্স স্যার এটা কত এডিশনেরটা আমরা ফলো করব স্যার? আমরা যেহেতু একেবারে কোন একটা বই ডাইরেক্টলি ফলো করতেছি না, সো যে কোনো এডিশনই ফলো করতে পারো, বা 9th এডিশন ফলো করতে পারো, ঠিক আছে? এডিশনে খুব বেশি ডিফারেন্স থাকে না। আচ্ছা টেক্সট বুকস অফ অপটিক্স স্যার পাইনি, আমি খোঁজাখুঁজি করছিলাম। তুমি ব্রিজলাল লিখে সার্চ দিও, শুধু সার্চ দিবা যে ব্রিজলাল অপটিক্স, তাইলে দেখবা একটা বই পাচ্ছ। এই লোকের বইয়ের অভাব নাই, এই ব্রিজলালে ইন্ডিয়ান রাইটার তো সব বিষয়ের বই লেখে স্যার, দেখছি অনেকগুলো বই ওনার, সাধারণত প্রাণের মতো। আচ্ছা তারপর একটা হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স উইথ মডার্ন ফিজিক্স, জি ইয়াং এর। এটা আর কি পাওয়া মুশকিল হয়ে যায়। জি ইয়াং এর বই এগুলো আসলে এত বিখ্যাত না, বাট পাইতে পারো, সম্ভাবনা আছে একটু। স্যার আমি একটা পাইছি, কিন্তু স্যার অনেকগুলো পেজ মাঝখানে নাই, আবার আছে এরকম, এমনি পাইছি, এছাড়া কোনোটা পাইনি স্যার। এগুলো যেটা হয় যে মানে আমাদের মতো কেউ একজন বই একটা কিনে সেটাকে যে ছবি তুলে পিডিএফ করে অনলাইনে ছেড়ে দেয়, এরকম। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ওকে স্যার। স্যার